আচ্ছা, তো আমরা দেখি ওয়েবসাইট কি জিনিস। A website is a collection of web pages and related content that is identified by a common domain name and published on at least one web server. অর্থাৎ ওয়েবসাইট হতে হলে কী কী থাকতে হবে, তার শর্ত কী কী? কিছু ওয়েব পেজ থাকতে হবে, কিছু পেজ থাকতে হবে, অ্যান্ড রিলেটেড কন্টেন্ট। অর্থাৎ আমি ওয়েবসাইট বানাইলাম সাপোজ ই কমার্সের জন্য, এখন আমি যদি ওখানে ব্লগ ওয়েবসাইটের কন্টেন্ট দিই আমার হবে? অবভিয়াসলি হবে না। তো সেক্ষেত্রে কি আমার কি থাকতে হবে? ওয়েব পেজগুলো শুধু ওয়েব পেজ থাকলেই হবে না, আমার ওয়েবসাইটটা যে উদ্দেশ্যে বানানো সে উদ্দেশ্য রিলেটেড কি থাকতে হবে? আমার এখানে কন্টেন্ট থাকতে হবে। দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই এ কমন ডোমেন নেম, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ডোমেন নেমের আন্ডারে থাকতে হবে, অ্যান্ড পাবলিশড অন অ্যাট লিস্ট ওয়ান ওয়েব সার্ভার। আচ্ছা, সার্ভার এবং ডোমেন সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। একটা ওয়েব সার্ভারের আন্ডারে থাকতে হবে, একটা কার আন্ডারে এবং কিসে থাকতে হবে? একটা ডোমেন নেমের আন্ডারে থাকতে হবে। তাহলে আমরা তাকে কি বলবো? ওয়েবসাইট বলবো। যদি এই শর্তগুলো না মানে তাহলে আমরা তাকে কি বলতে পারি না? ওয়েবসাইট বলতে পারি না। সাপোজ আমার ওয়েব পেজ আছে, রিলেটেড কন্টেন্টও আছে, বাট এটা ইন্টারনেটে অ্যাক্টিভ নাই, কোনো ওয়েব সার্ভারের আন্ডারে নাই এবং কোনো ডোমেনের আন্ডারেও নাই। তো সেক্ষেত্রে আমি একে কি বলতে পারবো না? আমি একে ওয়েবসাইট বলতে পারবো না। দেন আসি, হোয়াট ইজ এ ওয়েব ব্রাউজার? এখন ওয়েবসাইট চালাইতে হলে ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে হবে। আমি ওয়েবসাইট বানিয়ে রেখে দিলাম, আমার ইউজার যদি অ্যাক্সেস করতে না পারে তাহলে কি হবে না? এই অ্যাক্সেস করার জন্য এক ধরনের সফটওয়্যার তৈরি করা হয়েছে বা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। অর্থাৎ এই ওয়েব ব্রাউজার ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যাক্সেসিং দ্য ওয়েবসাইট অ্যান্ড দ্য ইন্টারনেট। When a user requests a web page from a particular website, the web browser retrieves its file from a web server and then on the user's screen. অর্থাৎ আমার ওয়েব ব্রাউজার কি করতেছে দেখেন, আমরা সরাসরি তো একটা ওয়েবসাইটের ফাইল কে আসছে, ওকে, আমরা সরাসরি একটা ওয়েবসাইটের ওয়েব পেজকে আমরা কি করতে পারি না? অ্যাক্সেস করতে পারি না। তো অ্যাক্সেস করার জন্য কি করতে হবে? আমাকে একটা ওয়েব ব্রাউজার লাগবে। তো ওয়েব ব্রাউজারে কি হয়, আমাদের এই যে ওয়েব, সাপোজ এটা একটা ওয়েব ব্রাউজার, এখানে আমরা যখন লিখি www.facebook.com, তখন কি হয়, আমার ফেসবুক একটা ওয়েবসাইট যদি হয়ে থাকে তার কি থাকবে? একটা ডোমেন থাকবে। তো আমার ডোমেনটা হচ্ছে কি? www.facebook.com। দেন এই ডোমেনের আন্ডারে কি থাকবে? ডোমেনটা কোথায় থাকবে? ডোমেনের আন্ডারে আমার ফাইলগুলো থাকবে। ডোমেনটা হচ্ছে অ্যাজ লাইক আমার ঠিকানা। ফাইল আছে, ঠিক আছে? এই ফাইলগুলো কোথায় থাকবে? আমার একটা ওয়েব সার্ভারে থাকবে। ওয়েব সার্ভারে ঢোকার জন্য আমাকে কি ইউজ করতে হয়? একটা ঠিকানা আমাকে ইউজ করতে হয়। তো এখন আমি যখন এই facebook.com লিখে এন্টার প্রেস করি তখন কি হয়? তখন এই ফেসবুক থেকে, সাপোজ মনে করেন এটা আমার ফেসবুক, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ফেসবুকের সার্ভার, সরি এটা ফেসবুক না, সরি এটা সাপোজ ধরেন আমার কি, আমার ব্রাউজার বা আমার কম্পিউটার। আমি এখানে কি করলাম, আমি এখান থেকে মনে করেন এটা আমার ইউজার, এটা হচ্ছে আমার ফেসবুকের সার্ভার। তো আমি যখন এখান থেকে www.facebook.com লিখে এন্টার প্রেস করলাম তখন এখান থেকে একটা রিকোয়েস্ট যাবে কোথায়? ফেসবুকের সার্ভারে। রিকোয়েস্ট গেলে তখন এই সার্ভারে প্রোগ্রাম করা আছে, যখন এখান থেকে রিকোয়েস্টটা যাবে এই রিকোয়েস্টটা সে যাচাই করবে এটা সিকিউর রিকোয়েস্ট না ইনসিকিউর রিকোয়েস্ট। সিকিউর রিকোয়েস্ট যাওয়ার কিছু প্রোটোকল আছে, যেমন HTTPS কিছু প্রোটোকলস আছে, এগুলোতে আমরা না যাই, এগুলো নেটওয়ার্কিংয়ের ব্যাপার, এত ডিপে আমরা না যাই, ইজিলি আমরা বুঝি। আমি যখন facebook.com লিখলাম, আচ্ছা কে আসলো, ওকে, তো যখন আমার এই ইউজার থেকে একটা রিকোয়েস্ট গেল আমার সার্ভারে রিকোয়েস্ট যাওয়ার পরে কি করবে ফেসবুকের সার্ভার? আমার এই রিকোয়েস্টে দেখবে আমি রিকোয়েস্ট কি পাঠাচ্ছি যে তোমার এই সার্ভারে ফেসবুকের যত ফাইল আছে সব ফাইলগুলো কি করো আমাকে দাও। তো
তখন সে রিকোয়েস্টটা যাচাই করলো যে না, দেখলো এখানে কোনো সমস্যা নাই, রিকোয়েস্টে কোনো প্রবলেম নেই, তখন সে কি করবে, তখন আমার ফাইলগুলোকে সে কি করবে, সে ফাইলগুলো আমাকে আবার কি করবে, পাঠাবে, তাই না? ফেসবুকের সার্ভার থেকে ফাইলগুলো আমাকে আমার ব্রাউজারে পাঠাবে। আমার ব্রাউজারে একটা অস্থায়ী মেমোরি থাকে, সেই মেমোরিতে কি করে যাবে, এই ফাইলগুলো এসে কি হবে, স্টোর হবে। তখন সেখান থেকে আমার HTML PHP তার যত ফাইল আছে সব ফাইল রিড করে ব্রাউজার আমাকে কি করবে, ওয়েবসাইটটাকে আমার এখানে শো করবে। এটাই হচ্ছে মূলত কি ব্রাউজারের কাজটা। বুঝতে পারছেন না আরেকটু বুঝাবো? কাইন্ডলি একটু রেসপন্স করেন। আপনাকে বুঝতে পারছেন না আমি আরেকটু বুঝাবো? ওকে, একজনে ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, দেন গেল ওয়েব ব্রাউজার। এখন আমরা একটু সার্ভার ডোমেনের ব্যাপারে আলোচনা করি। আমরা আমাদের ওয়েবসাইটকে একটা বাড়ির সাথে তুলনা করতে পারি। একটা বাড়ি করতে গেলে আমার প্রথমে কি লাগবে, একটু বলতে পারবেন? আমার একটা বাড়ি তৈরি করতে গেলে আমার সর্বপ্রথম কি লাগবে? এনিওয়ান রেসপন্স প্লিজ। মানে একটা বাড়ি করতে গেলে আমার সর্বপ্রথম কি লাগবে? সর্বপ্রথম আমার ইট, সিমেন্ট, ড্রয়িং ম্যাটেরিয়ালস সবই লাগবে। কিন্তু আমার যদি একটা জমি না থাকে, আমার যদি নির্দিষ্ট একটা জায়গা বা একটা জমি না থাকে, হ্যাঁ রাইট, জায়গাটা আমার লাগবে। আমার যদি নির্দিষ্ট একটা জায়গা না থাকে তাহলে কি আমি বাড়িটা করতে পারবো? অবভিয়াসলি কি করতে পারবো না, আমি আমার বাড়িটা করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্টে আমার একটা জায়গা লাগবে। দেন আমি কি করব, জায়গাটার উপরে আমি একটা বাড়ি বানাবো। ওকে, আমি জায়গার উপরে বাড়ি বানাইলাম। এই যে জায়গাটাকে আমরা সার্ভার হিসেবে কল্পনা করতে পারি। জায়গাটাকে আমরা কি হিসেবে কল্পনা করতে পারি, আমরা একটা সার্ভার হিসেবে জায়গাটাকে কি করতে পারি, কল্পনা করতে পারি। ঠিক আছে? তো এখন অর্থাৎ সার্ভার কি, যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো, আচ্ছা সাউন্ড ক্লিয়ার না, ক্লিয়ার তো হওয়ার কথা, যাই হোক, আমরা কি করতে পারি, আমরা যে আমাদের সার্ভারটাকে আমরা একটা বাড়ি হিসেবে ধরতে পারি। ঠিক আছে? আমাদের যে সার্ভারটা, সেটাকে সেখানে কি থাকবে, আমার ওয়েবসাইটে যত ফাইল আছে সবই সার্ভারে থাকবে। অর্থাৎ সার্ভার কিছুই না, সার্ভার জাস্ট এ কম্পিউটার। সার্ভার ইজ জাস্ট এ কম্পিউটার, এছাড়া আর কিছু না। আচ্ছা, কার মাইক্রোফোনটা বারবার, আচ্ছা আপনি কি কিছু বলবেন? হ্যালো, আচ্ছা আচ্ছা, তো দেখেন আমার এই সার্ভারটা কি হবে, একটা জাস্ট অ্যাজ এ কম্পিউটার। কিরকম কম্পিউটার, যেরকম ওরকমই কম্পিউটার হবে। ঠিক আছে? জাস্ট তার সুবিধা কি, সে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে থাকবে, যেটাকে ইন্টারনেটের মাধ্যমে কি করা যাবে, অ্যাক্সেস করা যাবে। দেখেন এখান থেকে আমরা একটু দেখি, হোয়াট ইজ সার্ভার অ্যান্ড ইটস টাইপস। সার্ভার বিভিন্ন প্রকারের হয়। আচ্ছা দেখেন, a server is a computer system or software application that provides service, resources or data or other computers known as client over a network. The server responds to client request and can manage resource like files, database, application or web content. অর্থাৎ সার্ভার কি একটা কম্পিউটার, তার সাথে কি হবে, যেখানে
যে আমাকে সার্ভিস প্রোভাইড করবে, বা যেখানে আমি আমার ওয়েবসাইটকে রাখতে পারবো এবং এখান থেকে কি করতে পারবে, আমার ক্লায়েন্ট বা আমার ইউজার আমার ওয়েবসাইটটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এত বেসিক থেকে শুরু করলেন। হ্যাঁ, একটু আমি ধরে নিব যে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, অনেকে জানতে পারেন, আমার থেকেও ভালো জানতে পারেন। মনে করবো যে আপনারা কিছুই জানেন না, সো আমি ওভাবে আমাকে তো ভাই সবাইকে নিয়ে চিন্তা করে আগাতে হবে। অনেকে জানেন, আমার থেকেও ভালো জানেন, বাট হচ্ছে আমার যেটা চিন্তা করতে হবে যে এখানে আপনারা কিছুই জানেন না, আমার ওভাবে আগাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেন দেখেন সার্ভারের বিভিন্ন টাইপস আছে। ওয়েব সার্ভার, ফাইল সার্ভার। ওয়েব সার্ভারে কি হয়, আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে কি করি, আমরা এখানে হোস্ট করি ওয়েব সার্ভারগুলোতে। ঠিক আছে? দেন ফাইল সার্ভারে কি হয়, জাস্ট আমার রাখে এক্সেস ফাইলগুলোকে স্টোর করে রাখে। আমি যে কেউ এই নেটওয়ার্কের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট থেকে আমার ফাইলগুলোকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। দেন ডেটাবেস সার্ভার, অর্থাৎ যারা ডাটাবেসকে প্রোভাইড করতেছে, যে সার্ভারগুলো ডাটাবেসকে প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে কি করতে পারে, আমরা ডাটাবেস সার্ভার হিসেবে এটাকে ধরতে পারি। দেন আছে মেল সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ডিএনএস সার্ভার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিএনএস সার্ভার কি করে, আমার ডোমেন নেমের সাথে আমার আইপিটাকে বাইন্ড করে দেয়। অর্থাৎ কি, এটা ডিএনএস সার্ভারটা আমার আইপির সাথে আমার হচ্ছে যে আমার যে ডোমেন নেমটা সেটাকে বাইন্ড করে দেয়, যাতে কি করতে পারে, ডোমেন নেম দিয়ে সার্চ করলে আমার আইপিটাই যাতে শো হয়। আচ্ছা, এবার একটু দেখি হোস্টিংটা কি। সার্ভার এবং হোস্টিং দুইটাই একই জিনিস। অনেক কাইন্ড সার্ভার আছে, একটু দেখে নিয়েন। ঠিক আছে, আমি আর এত গেলাম না। Hosting refers to a service of sorting and making your website or application accessible on the internet via servers. অর্থাৎ কি, হোস্টিংটা কি জিনিস, হোস্টিং হচ্ছে সার্ভারের জায়গা নেওয়া এবং টেকনোলজিসগুলো যে তারা প্রোভাইড করতেছে সেটাকে হোস্টিং হিসাবে বলা হইতেছে। হোস্টিং সার্ভার দুটো কাছাকাছি জিনিস। ঠিক আছে? এ সার্ভার ইজ এ টুলস অর মেশিন অ্যান্ড হোস্টিং ইজ দ্য সার্ভিস। হোস্টিং হচ্ছে আমার সার্ভারের যে সার্ভিসটা, সেটা হচ্ছে কি আমার হোস্টিং। ঠিক আছে? অর্থাৎ সার্ভার আমাকে যে সার্ভিস দিচ্ছে, কি সার্ভিস দিচ্ছে, আমি আমার ওয়েবসাইটটাকে রাখতে পারতেছি, আমার ফাইলগুলো রাখতে পারতেছি, এটা ইউজ করে আমি আমার আলাদা একটা পিসি রান করতে পারতেছি, গেম খেলতেছি। ঠিক আছে? এগুলোকে কি বলা হচ্ছে, এটাই হচ্ছে কি মূলত এই যে সার্ভিসটা যে প্রোভাইড করতেছে সেটা হোস্টিং। আর আমাকে যে জায়গাটা দিল, যে হার্ড ডিস্কের জায়গাটা দিল, হার্ড ডিস্কটাকে আমরা কি বলতে পারি, হার্ড ডিস্ক বা কম্পিউটারটাকে আমরা সার্ভার হিসেবে বলতে পারি। বিভিন্ন ধরনের হোস্টিং আছে, যেমন শেয়ার হোস্টিং, যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি। কারণটা কি, শেয়ার হোস্টিং আমরা কেন ইউজ করি, কারণটা হচ্ছে কি, আমার শেয়ার হোস্টিংয়ে মানে খরচটা কম। ঠিক আছে? এবং শেয়ার হোস্টিংয়ের ব্যাপারটা, শেয়ার হোস্টিংটা কি, শেয়ার হোস্টিংটা হচ্ছে আমার আইপি একটা থাকবে, কম্পিউটার আমার একটাই থাকবে। ওই কম্পিউটারে সাপোজ মনে করেন আমার কাছে 20 টেরাবাইট স্পেস সহ একটা হাই কনফিগারেশনের কম্পিউটার আছে, যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। এখন আমি কি করলাম, এই যে 20 টেরাবাইট আমার কাছে জায়গা আছে, অর্থাৎ 20 টিবি জায়গা আমার কাছে আছে, এটাকে আমি কাউকে দিলাম 1 টিবি, কাউকে দিলাম 2 টিবি, কাউকে 10 টিবি, তো যার যার চাহিদা অনুযায়ী। এটাকে আমরা বলতে পারি কি, শেয়ার হোস্টিং। কারণ আমার কম্পিউটার একটাই, আইপি অ্যাড্রেসও আমার একটাই। ঠিক আছে? আইপিও একটা, কম্পিউটারও একটা, জাস্ট আমাকে কি করতেছে, কিছু নির্দিষ্ট স্পেস দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কি আমার শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং এর সুবিধা কি, লো এবং এটা হচ্ছে অনেকটা ইজিলি, কন্ট্রোল প্যানেল একটাই থাকে ইজিলি, এবং সবচেয়ে বড় ব্যাপার যে কস্টিংটা কম হয়। ঠিক আছে? কারণ একটা সার্ভারে আপনার একাধিক ওয়েবসাইট থাকে। এটা অসুবিধাগুলো হচ্ছে স্লো মারে, অনেক সময় স্লো হয়, সার্ভার ডাউনও হয়, ট্রাফিক বেশি আসলে সার্ভার ডাউন হয়, এটা ব্যান্ডউইথ অনেক সময় কম থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। দেন আসতেছে কি ভিপিএস সার্ভার, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটা একটা শেয়ার্ড ফিজিক্যাল সার্ভার বাট উইথ আইসোলেটেড এনভায়রনমেন্টস। অর্থাৎ ভিপিএসটা কি জিনিস, ভিপিএস হচ্ছে এটা আমার জন্য প্রাইভেট। ঠিক আছে? এটা আমার প্রাইভেট এবং জাস্ট অ্যাজ লাইক এ কম্পিউটার, ওটা আমার ওই জায়গাটা আমারই প্রাইভেট সার্ভার, আমার জন্য আইপিও সে ভিন্ন করে দিবে, বাট কম্পিউটার একটা। বাট কি জিনিস, কম্পিউটার কি একটা হবে। ঠিক আছে? মনে করেন যে আমার কাছে প্রসেসর আছে, হার্ড ডিস্ক আছে। ঠিক আছে? তো
প্রসেসর সাপোজ মনে করেন 4 কোরের একটা প্রসেসর, ওখান থেকে আমাকে 2 কোর ইউজ করতে দিল, মনে করেন কারোর কাছ থেকে আমি নিলাম, সে আমাকে 2 কোর ইউজ করতে দিল, আমার তার 8 জিবি র্যাম, আমাকে 4 জিবি র্যাম দিল, অর্থাৎ আমাকে আলাদা করে কম্পিউটার আমাকে আলাদা করে দিচ্ছে। শেয়ার হোস্টিংয়ে কি হচ্ছে, শেয়ার হোস্টিংয়ে আমাকে কম্পিউটার আলাদা করতেছে না, কম্পিউটার একটা, র্যাম ট্যাম সবই এক, শুধু আমাকে হার্ড ডিস্কটা আলাদা করতেছে, ঠিক আছে। বাট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে কি করতেছে, সে আমার হার্ড ডিস্ক তো আলাদা করতেছে, পাশাপাশি আমাকে র্যামও আলাদা ইউজ করতে দিতেছে, সিপিইউ আলাদা ইউজ করতে দিতেছে। বাট প্রবলেম হচ্ছে এটাও শেয়ার্ড, কম্পিউটার একটাই, জাস্ট এটার রিসোর্সগুলোকে একটু কি করতেছে, একটু ভাগ ভাগ করতেছে। ওকে, আচ্ছা, এরপর ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড হোস্টিং মানে কি? ডেডিকেটেড হোস্টিং একদম যেটা আমার ওই পুরো কম্পিউটারটাই আমার, ওই কম্পিউটারে আর কারোর আসার সুযোগ নাই, কম্পিউটারটা আমারই, আমাকে দিচ্ছে, ওটা আমারই, ওটাতে আর কেউ আসতে পারবে না। এটার সুবিধা হচ্ছে কি, আমি আমার ইচ্ছা মতো আমি আমার সার্ভার করতে পারবো, ওখানে কেউ আমার জন্যই একমাত্র নির্দিষ্ট অন্য কোনো ওয়েবসাইট হোস্ট নেই, শুধুমাত্র আমার ওয়েবসাইটগুলো ওখানে আমি হোস্ট করতেছি, আমি সার্ভিসগুলো ব্যবহার করতেছি। ডেডিকেটেড হোস্টিং নিলে সুবিধা কি, এটা নিয়ে আপনি চাইলে ব্যবসাও করতে পারবেন। তারপর আপনি মনে করেন যে সাপোজ আপনি 30 জিবির একটা ডেডিকেটেড হোস্টিং নিলেন, এখান থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, কাউকে 1 জিবি করে দিতে পারবেন, আলাদা সি প্যানেল দেওয়া যায়, এভরিথিং আলাদাভাবে দেওয়া যায়। দেন আসতেছে ক্লাউড হোস্টিং, ঠিক আছে। ক্লাউড হোস্টিং কি জিনিস? রিসোর্স ফ্রম মাল্টিপল সার্ভার্স ইন দ্য ক্লাউড, অর্থাৎ আচ্ছা একটু ক্লিয়ার হয়ে এটা, আচ্ছা আচ্ছা, a cloud server is a virtual server that runs in a cloud computing environment instead of being hosted on a single physical machine। অর্থাৎ ক্লাউড সার্ভার কি হয়, একাধিক কম্পিউটারে আমার কি করা থাকে, ওয়েবসাইটের ফাইলগুলো হোস্ট করা থাকে, ঠিক আছে, একাধিক কম্পিউটারে থাকে। এতে সুবিধা কি হয়, আমার যে কোনো একটা ফিজিক্যাল ডিভাইসে থাকে না। নর্মাল সার্ভারগুলোতে যদি ফিজিক্যাল ডিভাইস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি হয়, প্রবলেম হয়। বাট ক্লাউড সার্ভারে আমার একই রিসোর্সের ফাইল বিভিন্ন কম্পিউটারে থাকার কারণে একটা সুবিধা পাওয়া যায় কি, এখন স্পিড বেশি পাওয়া যায়, ঠিক আছে। দেন কি হয়, আমার কোনো কারণে যদি ব্যাকআপ নেওয়ার দরকার পড়ে, সেক্ষেত্রে কি কোনো কারণে একটা ফিজিক্যাল ডিভাইস নষ্ট হলেও কি হয় না, কোনো ধরনের প্রবলেম হয় না। এখানে কি বলছে দেখেন, ইনস্টেড অফ ওয়ান ফিজিক্যাল সার্ভার ইন এ রুম, ক্লাউড সার্ভার্স আর পাওয়ার্ড বাই এ নেটওয়ার্ক কানেক্টেড ফিজিক্যাল সার্ভার্স লাইক এজ এ ডাটা সেন্টার। কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, এবং এরা কি করে, ফাইল শেয়ারিং করে। এতে কি হয়, আমার যে কোনো একটা কম্পিউটারের প্রবলেম হলে কি হবে না, যে কোনো একটা কম্পিউটার প্রবলেম হলে কোনো সমস্যা হবে না। একই সাথে কি আমার কোনো মানে ফিজিক্যাল সার্ভারের জন্য আমার কোনো কম্পিউটার নেওয়ার দরকার নাই, আমি জাস্ট তাদের কাছ থেকে আমি কি করলাম, সার্ভিস কিনলাম, তারাই আমার সব কিছু ওখানে সেট আপ করে দেবে, দায়িত্ব তাদের, আমার কিছু না, ঠিক আছে। এটা সুবিধাগুলো কি কি দেখেন, ইটস ভার্চুয়াল, এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে রান হয়, আমার কোনো ফিজিক্যাল মেশিনের কোনো প্রয়োজনই নেই। দেন স্কেলেবল, ইজিলি ইনক্রিজ অর ডিক্রিজ, ইজিলি কি করা যায়, এটা রিসোর্সগুলোকে ইজিলি ইনক্রিজ ডিক্রিজ করা যায় আমার ইচ্ছা মতো। অন ডিমান্ড, পে অনলি ফর হোয়াট ইউ ইউজ লাইক ইলেকট্রিসিটি ওয়াটার, অর্থাৎ আমি যা ব্যবহার করবো তার জন্যই কি করতে হবে, আমাকে পে করতে হবে। ক্যান বি এক্সেস ফ্রম এনিওয়ার ইন ভায়া দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমি এটাকে কি করতে পারতেছি, এক্সেস করতে পারতেছি। redundant, if one server fails another takes over highly availability। কি বলতেছে, যদি কোনো কারণে একটা সার্ভার ফেল হয় দেন কি হয়, আরেকটা কি করে এটার জায়গা নিয়ে নেয়, কারণ কি তাদের কাছে একাধিক কম্পিউটারের ফাইলগুলো শেয়ার থাকে, ফলে কি থাকে, অ্যাক্সেস থাকে, কোনো ধরনের কি হয় না, প্রবলেম হয় না। ওকে, দেন আসতেছে ম্যানেজ হোস্টিং। ম্যানেজ হোস্টিং হচ্ছে কি, এই হোস্টিংটাকে আমি নিজের মতো করে কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো, নিজে আপডেট করতে পারবো, সিকিউরিটি দিতে পারবো, নিজের মতো করে কি করতে পারবো, ইউজ করতে পারবো। দেন আসছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওয়ার্ডপ্রেসের জন্য আলাদাভাবে কিছু কোম্পানি হোস্টিং সার্ভিস দিয়ে থাকে, যেখানে শুধুমাত্র আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে হোস্ট করতে পারবো, অন্য কোনো ওয়েবসাইট এখানে হোস্ট করা পসিবল না। কারণ কি, কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস চলবে, ঠিক আছে, শুধুমাত্র এটা ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি। এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো একটু ফার্স্ট লোড হয়। বাট আমি সাজেস্ট করি বেশিরভাগই যে যদি ক্লায়েন্টের বাজেট ভালো থাকে
হোস্টিং দেওয়ার চেষ্টা করবেন, আর নাহলে শেয়ার হোস্টিং নেবেন। ওয়ার্ডপ্রেস হোস্টিং এর প্রবলেম হচ্ছে অন্য কোনো ফ্রেমওয়ার্কের ওয়েবসাইট রান করা যায় না ওয়ার্ডপ্রেস ছাড়া। যদি মানে আমরা কখনো যদি লারাভেল ওয়েবসাইটকে রান করতে চাই বা মার্নের ওয়েবসাইটকে রান করতে চাই, তখন এই হোস্টিংয়ে আমার দ্বারা কি করা পসিবল না, আলাদা করে ক্লায়েন্টকে হোস্টিং নিতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসি ডোমেন কি জিনিস। সার্ভার বুঝে আসছে? সার্ভার নিয়ে কোনো কোশ্চেন আছে? হ্যালো, সার্ভার নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারে। আচ্ছা এবার আসি আমরা কিন্তু আমি এটা কোনো ঠিকানা দিলাম না, মানুষ আসবে? আমি বাড়ি করছি কি উদ্দেশ্যে? এখন আমার থাকার উদ্দেশ্যে, দ্বিতীয় আমি ধরলাম আমি বাড়ি করছি আমার ভাড়ার উদ্দেশ্যে। এখন আমি যদি ওখানে ঠিকানা না দিই তাহলে কি কেউ আসবে? অবভিয়াসলি আসবে না। ইন্টারনেটে কি হয়, ইন্টারনেটে আমার মতো হাজার হাজার মানুষ কি করছে, ওয়েবসাইট বানায় রেখে দিছে। এখন আমি যদি ঠিকানা না দিই, আমি যদি আমার ওয়েবসাইটে কোনো ঠিকানা না দিই, কেউ আসবে? কেউ কি জানবে যে আমি আদৌ কোনো ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে আমি ইন্টারনেটে কি করছি, বানায় রেখে দিছি? এটা কি কেউ আসবে না। এটাকে কি বলা হয়? ডোমেন। অর্থাৎ আমার ওয়েবসাইটকে, এই ডোমেন ইজ দ্য অ্যাড্রেস অফ ইউর টাইপ ইনটু ওয়েব ব্রাউজার টু ভিজিট এ ওয়েবসাইট। অর্থাৎ আমি কি করি, ডোমেনটা হচ্ছে কি, যেটা আমি ওয়েব ব্রাউজারে টাইপ করে ওয়েবসাইটকে কি করি, ভিজিট করে, সেটাকে কি বলা যায়? ডোমেন। যেমন সাপোজ www.google.com। দেখেন আমি যখন একটা সার্ভার কিনি, দেখাই, দেখেন আমি যখন একটা সার্ভার কিনি আমাকে কি দেয়, সার্ভারের সাথে একটা আইপি অ্যাড্রেস দেয়। ঠিক আছে, যদি আমি কোনো ডোমেন না কিনি, জাস্ট খালি আমি সার্ভার কিনি, তাহলে আমাকে কি করে সার্ভারের সাথে একটা ডোমেন নেম দেয়। এই যে এই টাইপ একটা ডোমেন, সরি একটা আইপি অ্যাড্রেস দেয়, এই টাইপ একটা আইপি অ্যাড্রেস। এখন কথা হলো, এটা কি মনে রাখা কখনো সম্ভব? 63.250.32.71 এটা কি কখনো মনে রাখা সম্ভব? অবভিয়াসলি কি করা সম্ভব না, এটা মনে রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে একটা ডোমেন প্রোভাইড করে। এই আইপি অ্যাড্রেসটা এগেনস্টে তারা একটা কি করে, একটা নাম যেটা আমি চুজ করি, যদি সেটা কেউ না নিয়ে থাকে, যদি সেটা আমি যেটা চুজ ডোমেন, যে নামটা এটা এগেনস্টে দিবে, কিসের মাধ্যমে? ডিএনএস সার্ভার ইউজ করে। ডিএনএস সার্ভার ইউজ করে আইপিটাকে ওই নামের সাথে বাইন্ড করে দেয়, অর্থাৎ কম্বাইন করে দিলে কি হয়, তবে যখন আমি নামটা টাইপ করতেছি তখনই কি আমি আইপি অ্যাড্রেসটাকেই কি করতেছি, টাইপ করতেছি। ডোমেন অনেক প্রকারের ডোমেন আছে, যেমন .com, .org, .net, .edu, .government, .in, .io। তো .comটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যেটা কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য। দেন আসে ORG, যেটা অর্গানাইজ, নন প্রফিটেবল অর্গানাইজ যেগুলো, সেগুলোর জন্য। দেন আসতেছে .net। .net হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড সাইট, এটা বেশি একটা ইউজ হয় না কারণ এটা প্রাইসটা বেশি, .com এর থেকে এটার প্রাইসটা বেশি। তারপর .edu, যেটা দিয়ে হচ্ছে বোঝায় কি, এডুকেশনাল ইনস্টিটিউশন। দেন আছে .government, যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো থাকে তাদের নামের সাথে .government এক্সটেনশনটা কি হয়, যুক্ত হয়। .in হচ্ছে ইন্ডিয়ান প্যাসিফিক হলে, .io দিয়ে বলা হয় কি, টেক বা স্টার্টআপ, অর্থাৎ কোনো স্টার্টআপ কোম্পানি হলে করা হয়, আইও দিয়ে করা হয়। দেখেন এখন কথা হলো, আমরা ডোমেন হোস্টিং কিনবো কোথা থেকে এবং কিভাবে কি কিনবো? অনেক বাংলাদেশে অনেক আছে। যদি বাংলাদেশ থেকে কিনতে চান, কারোর যদি ইন্টারন্যাশনাল কার্ড না থাকে, তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা দেখতে পারেন, ওয়েব হোস্ট বিডি নামে একটা ওয়েবসাইট আছে, তাদের সার্ভিস আমি মোটামুটি ভালো পাইছি কিনে। তবে আমি বাংলাদেশ থেকে কেনার জন্য সাজেস্ট নাই করব, দরকার নেই কেনার। আপনার যদি কার্ড থাকে, হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে নেমচিপ, সাইটগ্রাউন্ড, হোস্টিঙ্গার এগুলো ভালো, অথবা গোডেডি, এগুলো থেকে আপনার ডোমেন হোস্টিং কিনতে পারেন। এখন দেখেন, সর্বপ্রথম আমাকে একটা ডোমেন বাছাই করতে হবে।
দেখেন এখানে অনেক সার্ভার আছে, দেখেন হোস্টিং সার্ভার, হোস্টিং, শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, দেন আছে ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। ঠিক আছে, দেখেন শেয়ার হোস্টিং তারা কত কিসে দিচ্ছে, এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি চলে যেটা। ঠিক আছে, এবং ডোমেইন হোস্টিং প্রতি বছরে পেড করতে হয়, পার ইয়ারলি। ঠিক আছে, পার ইয়ারলি পেড করতে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম প্রায় শেয়ার হোস্টিং এর মতোই, কাছাকাছি। ঠিক আছে, শেয়ার হোস্টিং এর দামটা অনেকটাই কম। আরে হয়েছে তো, আমি তো মানুষ না। ঠিক আছে, তো দেখেন 6.88, এখানে কি 10 GB SSD দিচ্ছে, 50K ভিজিটর, অর্থাৎ আমার ব্যান্ডউইথটা এখানে কি করে দিচ্ছে, কমায় দিচ্ছে। ঠিক আছে, আমার ব্যান্ডউইথটা এখানে কি কম, মাত্র 50,000 হোস্টিং। দেন দেখেন যদি ভিপিএস হোস্টিং এ আসেন, ভিপিএস হোস্টিং এ কি আমি অপারেটিং সিস্টেম আমার মতো করে সেট করে নিতে পারবো, সিপিইউ গুলো আমার মতো করে সেট করে নিতে পারবো, র্যামটাও আমার মতো করে সেট করে নিতে পারবো। এটা হচ্ছে ভিপিএস হোস্টিং এর একটা সুবিধা। কি রে ভাই, আচ্ছা আরেকটা আছে যেটা সাইড গ্রাউন্ড। সাইড গ্রাউন্ডের প্রাইসটা একটু বেশি, আপনারা হচ্ছে থেকে আপনার নেমচিপের থেকে সাইড গ্রাউন্ডের হোস্টিং এর প্রাইসটা একটু বেশি, প্রচন্ড প্রাইস রাখে তারা। এটা হচ্ছে মানে যদি আপনার ক্লায়েন্ট খুব ভালো, তার বাজেট হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি তাকে এখান থেকে সার্চ করতে পারেন। এখন দেখেন ডোমেনের ব্যাপারে, যেটা আপনার যদি মনে করেন আপনি একটা কোম্পানি দিবেন, কোম্পানি স্টার্ট করবেন, তো সেক্ষেত্রে নামটা এমনভাবে সিলেক্ট করবেন যাতে ওইটার নামে কোনো আগে থেকে কোনো কিনাও না থাকে। আমরা নাম নিয়ে বেশি একটা রিসার্চ করি না, আমরা ভাবি ধরো নাম একটা দিয়ে দিছে, এটা দিলেই হবে। জি না, আপনার নামের উপর অনেক কিছু নির্ভর করে। আপনার নামের উপর আপনার ওয়েবসাইটের ডোমেনটা নির্ভর করতেছে, দেন নির্ভর করতেছে কি আপনার ব্র্যান্ডিং নির্ভর করতেছে, মার্কেটিংটা নির্ভর করতেছে। অর্থাৎ নামটা যদি ইউনিক নিতে পারেন তাহলে কি সবচেয়ে বেটার। সাপোজ দেখেন আমারটা হচ্ছে যে এনারটেক বিডি। ঠিক আছে, তো আমি এনারটেক বিডি দিলাম, সার্চ দিলাম। দেখেন যেহেতু আমি এটা নিয়ে রাখছি, তারা বলবে যে এটা নাই। এই দেখেন ইউ হ্যাভ চুজেন অ্যান ইনভ্যালিড ডোমেইন নেম, অর্থাৎ কি এটা নাই। দেখেন আমি যদি নেম চিপে গিয়ে সার্চ করি, দেখেন যদি এনারটেক বিডি দিই, যেহেতু আমার এটা আগে থেকে নেওয়া আছে, সে দেখাবে যে এটা কি নাই। দেখেন নেটটা কি স্লো। আচ্ছা আর 15 মিনিট আছে, 15 মিনিট পরে কাইন্ডলি একটু আবার সবাইকে জয়েন করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমার অর্থাৎ যদি আমার এই ডোমেইন নেমটাকে আমার বাছাই করতে হবে কি, আমার ব্র্যান্ডের নাম সেট করার আগে আমার এই যদি ওয়েবসাইট রান করার ইচ্ছা থাকে, তাহলে অবভিয়াসলি কি ডোমেইনটা দেখে নিতে হবে যে আমার এই নামে ডোমেইন অ্যাভেলেবল আছে কিনা। যদি এই নামে অ্যাভেলেবল না থাকে, তাহলে একটু কাছাকাছি কিছু অ্যাভেলেবল আছে কিনা সেটা সাথে মিল রেখে দেখে তারপরে কি করতে হবে, আমাকে নামটা একটু সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ডোমেইনের ব্যাপার। কোনো কোশ্চেন আছে ডোমেইনের ব্যাপারে? কোনো ডোমেনের ব্যাপারে কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আগাবো। ওকে ঠিক আছে, দেন আসি HTML এ আসি। HTML এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। অর্থাৎ HTML এর মাধ্যমে কি করতে পারি, আমরা ওয়েব পেজকে ক্রিয়েট করতে পারি। HTML ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। অর্থাৎ HTML একটা ওয়েব পেজের কি করে, ওয়েব পেজের স্ট্রাকচারটা, অর্থাৎ তার কোনটা কোথায় থাকবে সেটাকে ডিসক্রাইব করে। যদি আমরা ওয়েবসাইটকে একটা মানব দেহের সাথে তুলনা করি, তাহলে হচ্ছে আমরা HTML কে ধরতে পারি কি তার কঙ্কাল, অর্থাৎ হাড়গোড়গুলোকে আমরা কি ধরতে পারি, আমরা HTML ধরতে পারি। আমাদের কি হয়, আমাদের শরীরের গঠনটা কে নির্ধারণ করে, কঙ্কালটা। কঙ্কাল আমাদের শরীরের গঠন কি করে
নির্ধারণ করে। তো এক্ষেত্রে আমরা কি ধরতে পারি, এইচটিএমএলকে আমরা ধরতে পারি কি এটা একটা হচ্ছে কি কঙ্কাল, যেটা আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে দেখা, অর্থাৎ কে কোথায় থাকবে সেগুলো দেখায়। দেন কি করে, এইচটিএমএল কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস, অর্থাৎ এইচটিএমএল এ কিছু এলিমেন্টস আছে, কিছু সিরিজ অফ এলিমেন্টস, অর্থাৎ এলিমেন্টসের কিছু সিরিজ আছে, সেগুলো সে কন্টেন্টস করে। দেন এইচটিএমএল এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট, অর্থাৎ এইচটিএমএল আমার ব্রাউজারকে বলে দেয়, আমার ব্রাউজার এইচটিএমএল কোড পড়তে পারে, যেখানে যে আমার লোগোটা এটা লিঙ্ক এটা, তো তখন সেটাকে পড়ে আমার ব্রাউজার কি করে, আমার ওয়েবসাইটটাকে আমার সামনে ওইভাবে কি করে আমাকে ওখানে ডিসপ্লে করায়। অর্থাৎ লোগোটা বাম পাশে, ডান পাশে মেনু, নিচে স্লাইড, তার নিচে হচ্ছে কন্টেন্ট, এরকম টাইপ করে আমাকে কি করে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে দেয় আমাকে ডিসপ্লে করে, এটা সিলেক্ট করে দেখে এইচটিএমএল। ওকে, আচ্ছা, দেন একটা পেজের একটা স্ট্রাকচার আমরা একটু দেখি। এই যে ব্রাউজারের উপরে যে নামটা লেখা থাকে সেটাকে আমরা বলতে পারি হেড, আর বাকি যে পুরো জায়গাটা এই যে এখান থেকে শুরু করে বাকি যা আছে সবটাকে আমরা কি বলতে পারি একটা বডি। বডিকে আবার ভাগ করে হেডার, তারপরে নিচে হচ্ছে ফুটার, দেন হচ্ছে হেডারের পরে হচ্ছে মেনু, মেনুর পরে হচ্ছে আমরা ভাগ করি এটাকে কন্টেন্ট। আরও অনেক ভাগে ভাগ করা যায়, এটা ওয়েবসাইটের পদ্ধতির উপরে নির্ভর করে যে কিভাবে ভাগ করব। আচ্ছা, তো চলেন আমরা সরাসরি এখন একটু জানি এইচটিএমএল ট্যাগ সম্পর্কে একটু জানি, এরপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। এইচটিএমএল ট্যাগ দু ধরনের হয়, একটা ওপেন ট্যাগ আর একটা ক্লোজ ট্যাগ। ওপেন ট্যাগ কি জিনিস, যে ট্যাগের শুরু আছে বাট শেষ নেই সেটাকে বলা হয় ওপেন ট্যাগ, আর যেটা শুরু এবং শেষ উভয় আছে সেটাকে বলা হয় কি ক্লোজ ট্যাগ। ঠিক আছে, আচ্ছা চলেন আর এখানে সময় নষ্ট না করি, আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। তো আমি ভিএস কোড ইউজ করার চেষ্টা করব, আমরা ভিএস কোড ইউজ করব। দেখেন এই ভিএস কোডকে অনেকভাবে ওপেন করা যায়। ঠিক আছে, ভিএস কোডে আমার প্রজেক্টকে অনেকভাবে আমি ওপেন করতে পারি। আমি ডাইরেক্ট ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, এটা বাদ, এটা আমার আগের প্রজেক্টের। এখান থেকে দেখেন ফাইল থেকে আপনার যখন কোনো প্রজেক্ট থাকবে না, সাপোজ আমি কোনো প্রজেক্ট এখানে রাখলাম না, তখন কি হবে, আমি সাপোজ এটাকে ক্লোজ করে দিলাম, দেন আমি ভিএস কোডটাকে ওপেন করলাম। আচ্ছা, প্রজেক্টটা এখানে ওপেন করা আছে, এই যে দেখেন ওপেন করার পরে এটা থাকবে না, এটা আমার আগের প্রজেক্ট ওপেন করা আছে তাই দেখাচ্ছে, এটা থাকবে না। আপনি এখান থেকে কি করতে পারেন, নিউ ফাইল ওপেন করতে পারেন বা ওপেন ফোল্ডারে যেতে পারেন যদি আপনার ফোল্ডার বানানো থাকে। ঠিক আছে, তো আমি ফোল্ডারকে ওপেন করব, তো আমি ওপেনে ফোল্ডারে গেলাম। ঠিক আছে, ফোল্ডারকে ওপেন করলে একটা সুবিধা আছে, কি সুবিধা সেটা একটু পরে দেখাচ্ছি। দেখেন, আচ্ছা আর কতক্ষণ আছে, আচ্ছা 10 মিনিট আছে, 10 মিনিট পরে একটু জয়েন্ট হবেন সবাই কষ্ট করে। আজকে হচ্ছে ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেসের ক্লাস 1 HTML 1। ওকে, ওপেন করলাম। এটা হচ্ছে একভাবে ওপেন করা যায়, সরাসরি আমি কি করলাম, এখান থেকে গিয়ে ফোল্ডার ওপেন ফোল্ডারে দিয়ে ফোল্ডারকে ওপেন করলাম। আবার আরেকভাবে করা যায়, আমি এখান থেকে ফোল্ডারে চলে যাব, আমার পিসি থেকে, দিস পিসি থেকে আমি আমার ফোল্ডারে চলে যাব। কোথায় রাখছি, এখানে ক্লাস ডিজাইন ওয়ার্ডপ্রেস ক্লাস 1 HTML। এখান থেকে আমি এখানে চলে যাবো, এই দেখেন এখানে যে অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বারে যাব, গিয়ে লিখবো সিএমডি, অথবা আরেকটা কাজ করতে পারেন, এখানে রাইট ক্লিক করে এখানে চলে যান, এখান থেকে লেখেন সিএমডি, এন্টার দেন। তখন আমার কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে যাবে। দেন এখানে লেখেন কোড ডট লিখে এন্টার দিয়ে দেন, তাহলে কি হবে দেখেন, আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওই ফোল্ডার সহ ওপেন হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, ইজিলি এটা ওপেন হয়ে যাবে। আবার দেখাই, আমি যে ফোল্ডারটাকে ওপেন করব সেই ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢুকে এখান থেকে গিয়ে সিএমডি লিখবো, লিখে এন্টার দিব, দিয়ে এখানে লিখবো কোড
স্পেস দিয়ে ডট এন্টার, খুলে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করব, ফাইলকে অ্যাড করব। তার আগে ভিজুয়াল স্টুডিও করে কিছু এক্সটেনশন ইনস্টল করে নেবেন সবাই। কি কি? অটো রিনেম ট্যাগ। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আমার কোনো ট্যাগকে আমি রিনেম করলে, দেখেন অ্যাজ এ এক্সাম্পল আমরা একটা ফাইল নিলাম index.html। html ফাইলকে কিভাবে চিনব? html ফাইলকে চিনব এখানে .html লেখা থাকবে। ঠিক আছে, এটা দিলাম। দেন দেখেন সাপোজ নিলাম একটু, এখানে দেখেন এই বডিকে আমি স্ল্যাশ দিলাম, বডি মুছে ফেললাম, বডি মুছে লিখলাম হেড লিখলাম। দেখেন অটোমেটিক কি করতেছে, সে আমার যে ক্লোজ ট্যাগটা আছে তাকে কি করতেছে, রিনেম করতেছে। বা আমি যদি ক্লোজ ট্যাগে চেঞ্জ করি, সরি যদি সে আমার ইন ট্যাগটাকে কি করতেছে, আমার ট্যাগের যে শেষটা সেটাকে অটোমেটিক রিনেম করতেছে। আমি যদি এটাকে দেখেন আমি উপরে না করে আমি যদি নিচেও যদি এটাকে চেঞ্জ করি, তারপর আমি যদি বডি বানাই, সে আমার এই ট্যাগের যে শুরুর যে ট্যাগের নেমটা সেটাকেও সে চেঞ্জ করে দিচ্ছে। এটা হচ্ছে অটো রিনেম ট্যাগের একটা সুবিধা। ফাইলকে অ্যাড করে ফেলতে পারেন, এটা যদিও কাজে লাগে না। দেন হচ্ছে ডামি টেক্সট জেনারেটর, এটা দরকার। এটা হচ্ছে ডামি টেক্সটকে জেনারেট করার জন্য এটা দরকার পড়ে, এটা দিয়ে। দেন ডুপ্লিকেট সিলেকশন লাইন, এটা দিয়ে কি করা হয়, একটা লাইনকে আমি ডুপ্লিকেট করতে পারি। দেন HTML CSS সাপোর্ট, এটাও দিয়ে নিয়েন। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাইভ সার্ভারটা ইনস্টল করে নিয়েন। এটা করলে সুবিধা কি? এটা করলে সুবিধা হচ্ছে যে আপনি ওয়েবসাইটটাকে এখান থেকে আপনি রান করতে পারতেছেন। আপনার ওই যে ফাইলে গিয়ে এটাকে ওপেন করার দরকার নেই। ঠিক আছে, এবং এখানে আপনি যদি কোনো চেঞ্জ করেন সেটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে ওটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে লাইভ সার্ভারের সুবিধা। এই কটা এক্সটেনশন একটু কাইন্ডলি ইনস্টল করে নিন। কীভাবে ইনস্টল করতে হয় সেটাকে দেখাবো নাকি দেখাই দিব যে কীভাবে ইনস্টল করতে হবে? কাইন্ডলি বলেন কেউ, যে যদি দেখানোর দরকার পড়ে আমি দেখাই দিব। আচ্ছা দেখাই দিচ্ছি। তারপর আমি লাইভ সার্ভারটাকে ডিসেবল করে দিলাম। সরি ডিসেবল না, এনেবল করি, এটাকে আনইনস্টল করে দিলাম আমি। ওকে দেখেন এটাকে আনইনস্টল করে দিলাম আমি। সাপোজ এখন চলে যাব এক্সটেনশনে। হ্যাঁ, এক্সটেনশন থেকে এখানে সার্চ করব, কি লিখে সার্চ করব? লাইভ সার্ভার। দেখেন এখানে অনেক এক্সটেনশন আছে লাইভ সার্ভারে, তবে আমরা বেশিরভাগ এটাকে ইউজ করি। ঠিক আছে, রিস্ট্রিক্টে এটাকে আমরা বেশিরভাগ সময় ইউজ করি, আর নাহলে এটাকে ইউজ করি, দুটা যে কোনো একটাকে ইউজ করি। বাট এটা সবচেয়ে ভালো। এটাতে ক্লিক করবেন, এই যে ক্লিক করার পরে এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টল বা এখান থেকে ইনস্টলে ক্লিক করতে পারেন। ক্লিক করলে অটোমেটিক্যালি সে নিজে থেকে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে ক্লিয়ার? কিভাবে ইনস্টল করবেন? আপনাদের এখানে যদি নতুন করে VS কোড আপনি ইনস্টল দেন, তাহলে এখানে আমার তো মানে আগে থেকে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে এগুলো দেখাচ্ছে। আপনাদের কিছুই এখানে থাকবে না, অথবা দুই একটা থাকতে পারে, এছাড়া কিছুই থাকবে না। আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখানে সার্চ করে যা যা এখানে আছে, অটো রিনেম ট্যাগ, বুটস্ট্র্যাপ 5 দিতে পারেন, বা ডামি টেক্সট জেনারেটর, তারপরে ডুপ্লিকেট সিলেকশন, এগুলো দিয়ে তারপরে কি আপনারা এখানে ইনস্টল এটাকে করতে পারেন। আচ্ছা চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল যাই। হয়তো সময় বেশি নাই, এটার এন্ড হয়ে যাবে, 5 মিনিট আছে। ঠিক আছে, আবার অ্যাড হতে পারবেন, সমস্যা নেই। HTML5 এন্টার দিলাম। এত কষ্ট করা লাগবে না, জাস্ট HTML5 লিখে আপনি যদি এন্টার দেন, অটোমেটিক্যালি আপনাকে উপরের যে স্ট্রাকচারটা সে নিজে থেকে বানায় দিবে। তবে আমার হিসাবে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শেখা ভালো, কারণ এটা হচ্ছে প্র্যাকটিসটা হয়, এটা তো অলস বানায় ফেলে। ঠিক আছে, আচ্ছা দিয়ে আজকে এটা হচ্ছে টাইটেলটা। হেডের ভিতরে কি কি থাকে? হেডের ভিতরে মেটা থাকে। মেটা কি জিনিস আমরা পরে বুঝবো, এখন দরকার নাই। জাস্ট বুঝেন যে টাইটেলটা কি। টাইটেলটা হচ্ছে, দেখেন আমি যদি ওয়েবসাইটটাকে ওপেন করি, আমি ওয়েবসাইটটাকে ওপেন করলাম, দেন দেখেন এই যে উপরে লেখা দেখতেছেন, এই যে উপরে লেখাটা, এটাকে বলা হচ্ছে টাইটেল।
ঠিক আছে। এখানে এখন দেখেন আমি যদি চেঞ্জ করি ক্লাস 1 লিখলাম, লিখে সেভ করলাম, দেখেন আমি লাইভ সার্ভার থেকে ওপেন করছি, দেখেন কি সুবিধাটা হচ্ছে। আমি যেহেতু লাইভ সার্ভার থেকে ওপেন করছি দেখেন অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে গেছে, আমার রিফ্রেশ করার প্রয়োজন হয় নাই। যদি আমি লাইভ সার্ভার থেকে ওপেন না করতাম তাহলে আমাকে রিফ্রেশ করতে হতো, রিফ্রেশ অটোমেটিক সে নিজে রিফ্রেশ নিয়ে নিচ্ছে। দেখেন তাহলে টাইটেল যদি আমরা লিখি টাইটেল কোথায় শো হবে, আমার এই ট্যাবের এখানে নাম হিসাবে কি শো হবে, টাইটেলটা শো হবে। দেন আসি বডি। বডিটা কি, এই যে সাদা অংশটা দেখতেছেন এই সাদা পুরাটাকে আমরা বডি হিসেবে বলতে পারি। তো বডিতে যা লিখবে সব এখানেই চলে আসবে। আর 3 মিনিট আছে। আচ্ছা এবার আসি সর্বপ্রথম যেটা HTML হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি ট্যাগ, এটা একটা ক্লোজ ট্যাগ। ঠিক আছে, ক্লোজ ট্যাগের কি আছে, শুরু এবং শেষ উভয়ই আছে। এই যে এটা শুরু এবং শেষ আছে, এটার মাঝখানে কি লিখতে হবে আমার, আমি যা লিখবো সব H1 হিসেবে কি করবে, দেখাবে। ওকে, আচ্ছা 2 মিনিট আছে, 2 মিনিট পর আবার অ্যাড হতে হবে। আচ্ছা 2 মিনিট আছে, শেষ হয়ে যাবে। 2 মিনিট পরে আবার একটু জয়েন হন, নতুন লিঙ্ক দিব। দেখেন HTML এর ট্যাগ হচ্ছে, হেডিং ট্যাগ হচ্ছে টোটাল H1 H2 H3 H5 H5 পর্যন্ত। ঠিক আছে, H1 H2 H3 H5 1 2 3 4 5 H6, টোটাল 6টা হেডিং। ঠিক আছে, HTML হেডিং কটা, টোটাল 6টা। দেখি এখন 6টার পার্থক্য কি, দেখেন দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, this is heading 3, this is heading 4, this is heading 5. Okay, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আপনি কিসের জন্য ইউজ করবেন, উইন্ডোজের জন্য না ম্যাকের জন্য বা লিনাক্সের জন্য, সেটা এখান থেকে কি করতে পারবেন, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমরা সফটওয়্যার ইনস্টল করতে ইনশাআল্লাহ সবাই জানি, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন আমরা যেখানে ছিলাম হেডিং এ, স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই। এই যে ভিএস কোডটা মানে যখন রান করি তখন এই যে পাশে যে ইনস্টল বা এই যে এক্সটেনশন এই জিনিসগুলা কি ডাউনলোড করতে হয়, মানে এগুলা হ্যাঁ 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 ভিএস কোডে কোড করতে গেলে, যেমন আমি একটা ওয়েবসাইট নরমাল একটা সিম্পল ওয়েবসাইট বানাতে চাইলে তখন যেগুলা মানে ইরর আসে, মানে কোড ঠিক আছে বাট ইরর আসে, এটা কি এই যে ইনস্টলমেন্টে যে পাশে যে ওগুলো করার জন্য আমি নরমালি কোড ব্লক দিয়ে করেছিলাম, বাট HTML এর জন্য ভিএস কোডটা কি, আমি ভিএস কোডটা ইউজেস অত ভালো পারি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার হচ্ছে HTML এ যদি কোনো এরর থাকে এখানে এসে শো করবে। দেখেন আমি যদি এখানে বডিটাকে মুছে দিলাম, মুছে দিয়ে জাস্ট এভাবে এটা রেখে দিলাম, সে আমাকে কি করবে, লাল লাল দেখাচ্ছে, তার মানে কি আপনার এখানে ভুল আছে। তবে বেশিরভাগ HTML এ সে ভুল শো করে না, এটা যখন হচ্ছে আপনি কাজটা কমপ্লিট করবেন, কাজ কমপ্লিট করার পরে যখন আপনি এখানে ওপেন লাইভ সার্ভার দিবেন, আপনার ওয়েবসাইটকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি মিসিং আছে। হ্যাঁ হয় অনেক সময় বোঝা যায়,
ক্লিয়ার করে সে আমাকে মেনশন করে দেয়। সাপোজ দেখেন আমি কোনো কারণে এটাকে মিস করে দিলাম, তখন সে এখানে যখন ক্লিক করব তখন সে আমাকে দেখায় দিবে যে কি আমার এখানে একটা ডিপ থাকার কথা, সেটা মিসিং আছে। তবে ওই করে না আপনার HTML কোডের ক্ষেত্রে, আপনার তবে জাভাস্ক্রিপ্ট বা যখন প্রোগ্রামিং কোডে যাবেন তখন হচ্ছে সেটা শো করে। আর এটা যেটা এগুলো হচ্ছে আপনার সুবিধার জন্য, ঠিক আছে, কাজের সুবিধার জন্য এক্সটেনশনগুলো আপনি ইনস্টল করে ফেলবেন, তাহলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা। যেমন দেখেন অটো রিনেম ট্যাগ আছে, তারপর ডামি টেক্সট আছে, ডুপ্লিকেট সেকশন আছে। এগুলোর সুবিধাটা কি? ডুপ্লিকেট সেকশনের সুবিধা কি দেখেন, আমি যদি এখানে কার্সরটা রেখে কন্ট্রোল ধরে ডি চাপ দিই, তখন এই সেম লাইনটা আবার আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এটা সুবিধা, এগুলো ইনস্টল করে নেবেন VS কোডে। আর কোড এরর যেটা HTML তো আসলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এ কারণে হচ্ছে ওরা ওইভাবে এটার ভুলটা দেখায় না, দেখায় হচ্ছে আপনার যদি জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড যদি করেন তখন হচ্ছে আপনার সে ভুলটা তারা দেখায়, ঠিক আছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম হেডিংয়ে ছিলাম, হেডিংটা আমরা একটু দেখি। দেখেন হেডিংয়ের আউটপুটটা দেখেন, এটা হচ্ছে H1 আমরা দিছিলাম, দেন H2, অর্থাৎ আস্তে আস্তে কি হয়, ছোট হয়। আপনি যত দিতে থাকেন আস্তে আস্তে কি হবে, যত আপনার সংখ্যা বাড়বে আস্তে আস্তে আপনার সাইজ কি হবে, হেডিংয়ের সাইজ আস্তে আস্তে কমবে। আচ্ছা এটা গেল HTML-টাকে হেডিং। দেন আসি যেটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি? হেডিংটা তো হচ্ছে মানে হেডিং হচ্ছে কি, আমরা যদি পড়ে থাকি হেডিংকে আমরা কি হিসেবে ধরতে পারি, অ্যাজ এ শিরোনাম, ঠিক আছে। নিউজ পেপারে আমরা হেডিং কি পড়ি, এটা একটা শিরোনাম। সো হেডিংকে আমরা শিরোনাম হিসেবে ধরতে পারি, প্যারাগ্রাফকে ধরতে পারি কি আমার যে ডিটেলসটা থাকে ওইটা। দেখেন প্যারাগ্রাফের ভিতরে পার্থক্য কি। এখন দেখেন আমরা জানি লরেম ইপসাম তো শুনছি, সরাসরি এটা দেখাচ্ছে এবং আমি যদি এন্টার দিই আমাকে সরাসরি এটা রেডিমেড তৈরি করে দিবে। এটা কিভাবে করতেছে, এটা এই যে আমার এখানে খেয়াল করেন, এই যে ডামি টেক্সট জেনারেটর, এই আমার যে এই এক্সটেনশনটা আছে এটা এটার কাজ করতেছে, আমাকে ডামি টেক্সট জেনারেট করে দিচ্ছে। ওকে আচ্ছা সেভ করলাম। দেখেন এবার প্যারাগ্রাফের ভিতরে পার্থক্যটা দেখেন। দেখেন হেডিং এবং প্যারাগ্রাফের ভিতরে হেডিংটা দেখেন একটু বোল্ড টাইপ, ঠিক আছে। হেডিংটা কি টাইপ, একটু বোল্ড টাইপ। বাট এখানে এই যে লরেম ইপসাম যেটা প্যারাগ্রাফ হিসেবে লিখছি সেটা কিন্তু বোল্ড নেই, সেটা নর্মালি কি একটা লেখা, ঠিক আছে। এখন দেখেন এই হেডিংকে চাইলে আমরা মাঝখানে নিতে পারি। এবার একটু যেটা পড়ি আমরা একটু, সেটা হচ্ছে HTML অ্যাট্রিবিউটস। HTML অ্যাট্রিবিউটস কি? HTML অ্যাট্রিবিউটস হচ্ছে বিহেভিয়ার, HTML এর ট্যাগের বিহেভিয়ারকে কন্ট্রোল করা, অর্থাৎ সেটা কেমন হবে, কিরকম আচরণ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলি। এবং সেটা কোথায় লেখা থাকে, আমার ট্যাগের ফার্স্ট ট্যাগের, ঠিক আছে, ফার্স্ট ট্যাগের যদি আমার ক্লোজ ট্যাগ হয় তাহলে হচ্ছে ফার্স্ট ট্যাগের এই যে দুটো ব্র্যাকেট আছে, দুটো গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেনের ভিতরে আমরা লিখবো। তো এগুলো কিছু অ্যাট্রিবিউটস আছে। সাপোজ দেখেন H1 আমরা অ্যাট্রিবিউট দিতে পারি অ্যালাইন অ্যাট্রিবিউট সেন্টার। তবে অ্যালাইনটা এখানে রেড মার্ক কেন? রেড মার্ক হচ্ছে HTML5 আসে অ্যালাইনটা ইউজ করা হয় না, এটা CSS ইউজ করে এটাকে করা হয়। সেভ করলাম। দেখেন অ্যালাইন সেন্টার দিলে কি হলো, দেখছেন আমার এটা কই গেল, মাঝখানে চলে গেছে। ওকে এরপরে আরো কিছু আছে, যেমন আমরা যদি এবার আসি, আরো কিছু ট্যাগস আছে, এগুলাকে কিছু স্টাইল করা যায়, যেমন বোল্ড করা যায়। আমি চাইলে এটা যেহেতু অলরেডি বোল্ড আছে এটাকে না করি, এই প্যারাগ্রাফটাকে আমি কি চাচ্ছি বোল্ড করতে। বোল্ড কিভাবে করব, বি নামে একটা ট্যাগ আছে, বি ট্যাগকে বলা হয় বোল্ড ট্যাগ। এই বি এর আন্ডারে আমি যদি এই লেখাটাকে লিখে দিই,
দেখেন এটাকে কাট করলাম, কাট করে 2B এর মাঝখানে লিখে দিলাম, সেটাকে আমার কি বলা হচ্ছে দেখেন। এখন আমি B এর আন্ডারে যখন দিলাম দেখেন এটা বোল্ড হয়ে গেছে, খেয়াল করবেন। হ্যাঁ, বারবার একই ভুল করতেছে। দেখেন এটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন চাচ্ছি আমি এই H1 এর আন্ডারে একটা কি দিব, H1 এর আন্ডারে একটা আন্ডারলাইন দিব। সেটা কিভাবে দিব, এই যে H1 আমি যদি এখানে লিখি ইউ, লিখে এন্টার দিলাম, স্পেস দিলাম, এটা কাট করে ইউর আন্ডারে নিয়ে গেলাম, নিয়ে সেভ করলাম। দেন দেখেন আন্ডারলাইন হয়ে গেছে, আন্ডারলাইন কি হয়ে গেছে এখানে হয়ে গেছে। ঠিক আছে, এটাকে চেঞ্জ করা যায়, আমি আন্ডারলাইনের স্টাইলকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে পরে আমরা CSS এর মাধ্যমে এটাকে চেঞ্জ করব, এটা আন্ডারলাইনটা। ঠিক আছে, এখন চেঞ্জ করব না, এটাকে আমরা CSS এর মাধ্যমে এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, হচ্ছে আমার বোল্ড। এবার হচ্ছে অনেক সময় আমরা এখন কথা হলো আমরা এক্স স্কোয়ার কিভাবে লিখবো। ঠিক আছে, অনেক সময় দরকার পড়তে পারে না আমার এক্স স্কোয়ার লেখা, এটা কিভাবে লিখবো। সাপোজ আমি এক্স এর উপরে একটা পি ট্যাগ নিলাম, এখানে এক্স লিখলাম, দেন এক্স এর এখানে এক্স স্কোয়ার 2 লিখলাম। আমি কাকে উপরে উঠাবো, 2-কে। যদি কোনো ওয়ার্ড বা সংখ্যাকে কারোর উপরে উঠাইতে চাই তাহলে হচ্ছে যাকে উঠাবো তার আগে লাগাইতে হবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট করলে হচ্ছে উপরে উঠবে, সাবস্ক্রিপ্ট করলে নিচে উঠবে, নিচে নামবে। ঠিক আছে, তো সুপারস্ক্রিপ্ট করবো কিভাবে, SUP লিখলাম, লিখে ট্যাগের আন্ডারে দিয়ে দিই। এরপরে 2টাকে এটার দেখেন তো হয়েছে কিনা, উঠছে। এটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ আমি যদি কোনো ওয়ার্ডকে কোনো ওয়ার্ডের উপরে উঠাতে চাই তাহলে তাকে কি করতে হবে, সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাকে দিয়ে আসতে হবে। এরপর দেখেন আরেকটা হচ্ছে আমি যে সাপোজ আমি লিখবো log 10, log 10 কিভাবে লেখে, আমি এটা লিখবো log 10x স্কোয়ার। ঠিক আছে, এটাকে লিখবো। তো এটা কিভাবে লিখবো, আমার log এই 10টাকে আমি নিচে পাঠাবো, এক্সটা থাকবে লগের বরাবর, 2টা থাকবে কার উপরে, এক্স এর উপরে। এটাকে কিভাবে লেখা যায়, এটাকে একটা পি ট্যাগের আন্ডারে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা করতেছি, 1 মিনিট। প্রেফারেন্স সেটিং, টেক্সট এডিটর, ফন্ট 14 আছে, সাপোজ 20 দিলাম। ওকে, এবার ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আরেকটা কাজ করতে পারি আমরা, ভিউ থেকে wrap text word wrap, ঠিক আছে, এটা করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখেন আমরা এই লগটা থাকুক, লগটা এটাকে পি এর ভিতরে ঢুকাই দিই, এটাকে এপি কারপি, এইপি কারপি। আচ্ছা, এ হচ্ছে এর পি, না আমরা তো এর পি এর ভিতরে এটাকে দিব না। আচ্ছা, এটাকে আলাদা করে পি এর ভিতরে দিই। দেখেন 10টাকে আমি কোথায় নামাবো, নিচে নামাবো। তো নিচে নামানোর জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটাকে বলে সাব, SUB, সাবস্ক্রিপ্ট। SUB লিখলাম, লিখে এখানে SUBটাকে কি করি, স্ল্যাশ। দেখেন আমার খালি স্ল্যাশ দিতে দেরি হয়েছে, তার নিতে কি হয় নাই, দেরি হয় নাই।
ঠিক আছে, সে সুন্দর করে এটাকে নিয়ে নিছে। আচ্ছা, এখানে তো নিলে হবে না, তোমাকে নিতে হবে কোথায়, এখানে নিতে হবে। টেনটা নিচে গেল, দেখেন টেনটা কোথায় গেল, নিচে গেল। এবং এক্স স্কোয়ার এখনো দেখেন লগের বরাবর আছে, কিন্তু এখন 2টাকে উপরে উঠাবো, এক্সট্রা থাকুক, লগ 10-এর সাথে কি থাকুক, এক্সট্রা লগের সাথে এক্সট্রা থাকুক, আমি 2টাকে উপরে উঠাবো। তার জন্য কি করব, সুপার স্ক্রিপ্ট নামে যে ট্যাগটা আছে সেটাকে কি করব, ইউজ করব। ওকে, সেভ করলাম। দেখেন হয়েছে, আমরা যেটা লিখতে চাইছি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা যেটা আপনারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারেন, W3 স্কুল। এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য। এখানে সব কিছু ইজিলি দেওয়া আছে। হেডিং গেল, প্যারাগ্রাফ গেল, দেন হচ্ছে ফরম্যাটিং এ কি আছে। আচ্ছা, এবার আমরা যদি চাই এই টেক্সটটাকে ইটালিক করব, ইটালিক মানে কি একটু বাঁকা বাঁকা করব, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে ইউজ করব আই ট্যাগ। আই ট্যাগ ইউজ করে এই লেখাটাকে আই ট্যাগের মাঝখানে ঢুকাই দিব। দেখেন তাহলে কি হয়, দেখেন লেখাটা কি হয়ে গেছে, মোটামুটি আই ট্যাগের মতো হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, থেকে বাঁকা বাঁকা হয়ে গেছে। দেন আর কি আছে, স্ট্রং ট্যাগ আর হচ্ছে আপনার স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগ একই কাজ করে থাকে, দুটোই একই কাজ করে। এমফাসাইজ ট্যাগ কন্টেইনস দ্য টাইপের ডিসপ্লেড ইন ইটালিক। এমফাসাইজ ট্যাগ এবং আই ট্যাগ দুইটাই সেম। আচ্ছা, স্মল আছে, মার্ক আছে। আচ্ছা, মার্কটা যদি ইউজ করে দেখেন কি হয়, সাপোজ আমি লোরামটাকে মার্ক করতে চাচ্ছি, মার্ক, লেখা মুছে গেছে, সমস্যা নেই। লোরামটাকে আমরা মার্ক করতে চাইলাম, দেখেন আমরা মার্ক করলাম, দেখেন কি হয়, দেখেন এরকম কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। অর্থাৎ আমরা মার্কটা ইউজ করে কি করতে পারি, হাইলাইট করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ডেল যদি ইউজ করি, দেখেন কি হয়, সেভ। কি হয়ে গেছে, ওই যে ইয়া লেখা থাকে না, যে প্রাইস ট্যাগে লেখা থাকে না যে এটা এত টাকার ছাড়ে, পরে কি করা থাকে, এটা কাটা থাকে, পরেরটা লেখা থাকে। এরকম কি করতে পারি আমরা, কাটতে পারি। কার মাধ্যমে, ডেল ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, আইএনএস ট্যাগ দিলে কি হয়, আইএনএস মানে আন্ডারলাইনের মতো হবে আর কি। আচ্ছা, যাই হোক, সাব সুপার তো আমরা পড়লাম। আচ্ছা, এবার আসি যেটা HTML কমেন্টস। কমেন্টস কি জিনিস, আমার সাপোজ আমার প্রোগ্রাম তো আর এত ছোট হবে না, আমার প্রোগ্রাম হবে কি অনেক বড় প্রোগ্রাম হবে আমার। ঠিক আছে, হাউ টু অটো সেভ, অটো সেভটা না দেওয়াই বেটার। আচ্ছা, কোশ্চেন করছেন একজন যে অটো সেভ কীভাবে করবো, এই যে এখানে অটো সেভের অপশন আছে, এটা ক্লিক করলে হয়ে যাবে, বাট অটো সেভটা না দেওয়াই ভালো। অনেক সময় হয় কি আমি ভুল করছি, অটোমেটিক সেভ হয়ে গেল, ঝামেলা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা অটো সেভ না করলেই এটা ব্যাপারটা একটু বেটার। ওকে, আচ্ছা, তো আপনি চাইলে করতে পারেন, আমি মানা করবো না, মানে আমি সাজেস্ট করি না করার জন্য। আচ্ছা, কোথায় ছিলাম, ও কমেন্টসে ছিলাম। দেখা গেল আমার কোডটা অনেক বড়, এখন আমি এটাকে কি করব, এখন আমি অনেক সময় মানে মাথায় নাও থাকতে পারে যেটা কিসের জন্য দিছিলাম, আমার কি হতে পারে মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে কিছু কমেন্টস রাখবো।
কিছু এখানে কমেন্টস রাখবো, যাতে কি হয় আমার বুঝতে সুবিধা হয়। সেগুলো আমার মূল প্রোগ্রামের অংশ হবে না, সেগুলো কি হবে জাস্ট অ্যাজ এ আমার বোঝার সুবিধার্থে, বা কোনো প্রোগ্রামার যদি আমার প্রোগ্রামটা দেখে তাহলে সে যাতে বুঝতে পারে যে আমি এটা এই কাজে ইউজ করছি। ঠিক আছে, হতে পারে আমার ক্লায়েন্ট সবসময় আমাকে দিয়ে কি নাও দেখাইতে পারে। ঠিক আছে, ওকে। এখন দেখি কিভাবে কমেন্ট করব। সাপোজ আমি এই লেখাটাকে কমেন্ট করে ফেলবো, এটাকে কি করব, জাস্ট এটাকে সিলেক্ট করব। বিএস করে একটা সুবিধা আছে, জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্ন যে বাটনটা আছে অর্থাৎ হোয়াট যে বাটনটা সেটাকে প্রেস করব। তাহলে কি হয়ে যাবে, আমার এটা অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। আবার উঠাইতে চাইলে সেম কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্নটা চাপ দিব, অটোমেটিক কি হবে, উঠে যাবে। ওকে, আচ্ছা দেন আসি কি দেখানো যায় আর দেখি আমাদের একটু আজকের আমাদের সিলেবাসে আছে কি কি। আচ্ছা, এনরোল করা নাই। হোয়াট ইজ এ ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার, হোয়াট ইজ ডোমেন, HTML এ চলে আসছে, বেসিক টেক্সট এন্ড অ্যাট্রিবিউটস। আচ্ছা চলতেছে, চলুক আরো। আচ্ছা কমেন্টস বুঝলাম, কালার বেসিক্স এগুলো একটু পরে। HTML এলিমেন্টস আর কি কি আছে, এলিমেন্টসে হ্যাঁ সাপোজ দেখেন আমি চাচ্ছি আমার একটাকে পরের লাইনে নিয়ে যাব। ঠিক আছে, খেয়াল করেন আমার আউটপুটটা, খেয়াল করেন হয়ে গেল আমার আউটপুট। দেখেন আমি চাচ্ছি এ বিটাকে নিচের লাইনে নিয়ে যাব, এই লাইনটা পর্যন্ত আমার এখানে থাকবে, এ বিটাকে আমি নিচের লাইনে নিয়ে যাব। তার জন্য কি করব দেখেন, এবি কোথায়, এবি এই যে এবি, এখানে দেখেন আমি যদি এন্টার দিই, সেভ করলাম, সেভ করলাম, নিচে গেছে, নিচে যায় নাই। এক্ষেত্রে আমি কি করব, এটাকে নিচে নেওয়ার জন্য একটা ট্যাগ আছে বিআর ট্যাগ, অর্থাৎ আমি যাকে নিচে নিব তাকে আমি এখানে কি করব, তার আগে এখানে আমি বিআর লাগাই দিব। তাহলে হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন, কিছু বলবেন? রাইট, হ্যাঁ বিআর মানে ব্রেক, বিআর মানে হচ্ছে ব্রেক। ঠিক আছে, তো ব্রেক করে দিলে কি হবে, অর্থাৎ ভেঙে যাবে। সে কি করলো, নিচে চলে গেল। দেখেন সেভ করি নেই, সেভ করে নেই। আচ্ছা দেখেন নিচে চলে আসছে, চলে আসছে। ওকে, আচ্ছা আর কি আছে, হেডিং প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, আজকে আর